পবিত্র কোরআন মাজিদের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানব জাতিকে একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র স্ত্রী দ্বারা সৃষ্টি করেছি এবং পরবর্তীতে তাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং গোত্রে যেন তারা একে অপরকে চিনতে পারে। তবে তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে ন্যায়পরায়ণ। তো এই আয়াতটার ভিতর আমি 3টি শিক্ষা খুঁজে পেয়েছি। তো সেগুলো কি কি চলুন দেখি। প্রথমটি হলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যে মানুষ যে জাতি, এত যে কোটি কোটি মানুষ পৃথিবীর বুকে বসবাস করছে, তাদের আদি পিতা এবং আদি মাতা দুজন ব্যক্তি, মানে একটি কাপল বা একজন পুরুষ এবং স্ত্রী থেকেই সমস্ত মানব জাতির সৃষ্টি হয়েছে। তো এই পুরুষ এবং স্ত্রী ওনারা কারা, তাদের নাম আপনারা অবশ্যই জানেন, সেটা কমেন্ট বক্সে আমাদের লিখে পাঠান। এখন যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, সেখানে যে 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেছেন যে এই মানুষ জাতি, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছেন, ঠিক আছে, যেন তারা একে অপরকে চিনতে পারে। এর অর্থটা কি? এর অর্থটা এরকম যে মানুষ দুজন ব্যক্তি থেকে সৃষ্টি হলেও তারা বিভিন্ন জাতিতে বিভক্ত, কিন্তু তারা যেন একে অপরের সাথে ইন্টারাক্ট করে, কমিউনিকেট করে, একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে, যেন তারা নিজেরা নিজেদের সম্পর্কের উন্নতি করতে পারে, নিজেদের অবস্থার উন্নতি করতে পারে, এরকম একটা বিষয়। এবং তারপরে ইনফরমেশন যেটা, সেটা হলো যে তোমরা যে জাতিরই হয়ে থাকো না কেন, তোমাদের কাছে মানে কেউ কালো বা সাদা সেটা নিয়ে কিন্তু আল্লাহর কাছে বিচার হবে না। তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ন্যায়পরায়ণ, নীতির পন্থা যে অবলম্বন করে, সে যে জাতির ব্যক্তি হোক না কেন, সে কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তো এই আয়াতটা আমি এজন্যই আনলাম যে আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটার সাথে মিল আছে দেখেই আমি এনেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাঙালি জাতির উৎপত্তি, বা বলতে পারি যে বাঙালি জাতি কেন সংকর জাতি। তো বাঙালি জাতির সাথে কিন্তু এই আয়াতের আসলে অনেক কিছুই মিলে যায়, এবং আমার মনে হয় যে বাঙালি জাতি আসলে অনেক ক্ষেত্রে কিছুটা হলেও এখানে এসে আমাদের বিভিন্ন জাতির মিশ্রণ ঘটেছে। তো সেই ক্ষেত্রেই আসলে আমার আয়াতের কথাগুলো আনা। তো বললাম যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাঙালি জাতির উৎপত্তি এবং বাঙালি জাতি কেন সংকর জাতি সেটা। তো আমি আপনাদের সাথে আছি রিশাদ মাহাদি। আসসালামু আলাইকুম। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি, এখানে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। কারণ সেই ভিডিওতে আমি দেখিয়েছি পৃথিবীতে প্রধান জাতিসমূহ কি কি। তো সেটা যখন আপনাদের জানা থাকবে, তখন আজকের আলোচনা যেটা করব সেটা বুঝতে সহজ হবে বলে আমি মনে করছি। তো আজকে আমরা বলবো যে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে, এবং বাঙালি জাতিটা কেন সংকর জাতি, কোন কোন জাতির মিশ্রণে এই বাঙালি জাতিটা যুগের বিবর্তনে গড়ে উঠলো, সেটা দেখি চলুন। এখন থেকে প্রায় 10,000 বছর আগে, প্রায় 10,000 থেকে 7,000 বছর আগে, এই মধ্যবর্তী সময়ে আফ্রিকার যে নিগ্রো জনগোষ্ঠী, আমাদের নিগ্রো ভাই ব্রাদার, তারা এই উপমহাদেশে প্রথম এসেছিল বলে ধারণা করা হয়। এবং আমরা যে অনেক আদিবাসীর কথা বলি, যেরকম কোল, মুন্ডা, সাঁওতাল, এরা কিন্তু এই উপমহাদেশে অনেক আগে থেকে বসবাস করে। মারমা চাকমারা না, কিন্তু তারা কিন্তু আরো অনেক পরে এসেছে। নামগুলো মনে রাখবেন যে কোল, মুন্ডা, সাঁওতাল, ভিল আর একটা আছে। তো তাদের পূর্বপুরুষই কিন্তু এই নিগ্রো জনগোষ্ঠী বলে ধারণা করা হয়। তো অনেকে আবার বলেন যে তারা আসলে অস্ট্রিকদের পূর্বপুরুষ, মানে অস্ট্রিকরা তাদের পূর্বপুরুষ, এটা অনেকে ধারণা করেন।
তবে আমার মনে হয় যে নিগ্রোরাই ছিল আসলে তাদের পূর্বপুরুষ। এখন এই উপমহাদেশে যেসব নিগ্রো বসবাস করত তাদেরকে সোজাসুজি নিগ্রো না, তাদেরকে আমরা নেগ্রিটো বলতে পারি। কারণ আমরা গত লেকচারে দেখেছি যে নিগ্রোদের ভিতর কেউ 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 অনেক লম্বা, আবার কেউ কেউ খাটো হয়ে থাকে। তো আমাদের এখানে যে নিগ্রো জাতিটা বসবাস করত তারা কিন্তু খুব বেশি লম্বা ছিল না, তারা খাটো ছিল। তো এই জাতিটাকে আমরা নেগ্রিটো জাতি বলে থাকি। অনেকে ইংলিশে এটাকে আবার লিটল ব্ল্যাকসও বলে, ছবিতে দেওয়া আছে। তাদের চেহারাটা কিন্তু নিগ্রোদের মতনই কৃষ্ণাঙ্গ, তাদের মানে গায়ের রংটা কালো এবং চুল কিন্তু কোঁকড়ানো, কিন্তু তাদের দেহের গঠন কিন্তু ছোটখাটো। তো এরা আসলে প্রথমে আসলো। তো এরপর কারা আসলো চলুন দেখি। তো খ্রিস্টপূর্ব এখন থেকে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে, তার মানে হচ্ছে বর্তমান থেকে 7000 বছর পূর্বে। এখন আমাদের 2020 চলছে। তো আমরা যদি এখানে 20টাকে বাদ দিয়ে শুধু 2000 ধরি, তো আমাদের যীশু খ্রিস্টর জন্ম হয়েছিল এখন থেকে 2020 বছর আগে, আমরা ধরলাম যে 2000 বছর আগে। তো সেই হিসেবে খ্রিস্টপূর্ব 5000 অব্দ মানে কিন্তু আমাদের এখন থেকে 7000-এরও বেশি, আমরা 7000ই ধরি। তো 7000 বছর আগের কথা বলছি। সেই সময়ে এই যে অস্ট্রিক যে জাতিটা, যে অস্ট্রালয়েড, আপনারা গত লেকচারে দেখেছেন, এই অস্ট্রালয়েড জাতিটা, তাদের যে লোকজন কিছু, তারা অস্ট্রেলিয়া থেকে কিন্তু ইন্দোচীনে বসবাস করা শুরু করেছিল আরো অনেক আগে। তো ইন্দোচীনটা কি? ইন্দোচীন হলো এখনকার দিনে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই 3টি দেশ মিলে এই জায়গাটাকে কিন্তু ইন্দোচীন বলা হয়। তো তারা এই অস্ট্রিক জাতি কিন্তু সেখানে বসবাস করত। তো সেখানে যারা বসবাস করত সেই জাতির একটি অংশ এই আসাম থেকে বাংলায় প্রবেশ করে। তো তারা অবশ্যই কিছুটা হলেও নিগ্রোদের থেকে উন্নত ছিল। এবং তখন দেখা গেল কি, এই অস্ট্রিক এবং নিগ্রো তাদের একটা কিছুটা দ্বন্দ্ব ছিল, কিছুটা মিল ছিল, এভাবে দুটো জাতির মিশ্রণ ঘটল। এই অস্ট্রিক জাতিকে কিন্তু আমাদের বাঙালি জাতির মূল অংশ বলে ধরে নেওয়া হয়, যে অস্ট্রিক জাতির মানে বাঙালি জাতির রক্তে অস্ট্রিক জাতির রক্তটাই সবচেয়ে বেশি বিদ্যমান বলে ধারণা করা হয়। এবং নৃতাত্ত্বিকভাবে আমরা কিন্তু প্রোটো অস্ট্রেলিয়ান। তো এই অস্ট্রিক জাতিকে বাংলাদেশে বলতে এই উপমহাদেশে আর কি, বাংলায় নিষাদ জাতি বলে তারা পরিচিত ছিল। এই গেল আমাদের নিগ্রো আর অস্ট্রিক জাতির কথা। তো চলুন দেখি এরপর কারা। তো এরপর কিন্তু আসলো দ্রাবিড় জাতি। তো দ্রাবিড় কিন্তু প্রধান জাতি না, ধারণা করা হয় এই নিগ্রো যে জাতিটা, এই নিগ্রো জাতিরই একটা উপজাতি ছিল দ্রাবিড় জাতি। তাদের বৈশিষ্ট্যগুলো নিগ্রোদের মতোই, তারা কালো, দেখতে কালো, তবে তাদের একটা বৈশিষ্ট্য বিদ্যমান যে তাদের চুল কিন্তু কোঁকড়ানো না, তাদের চুল কিন্তু স্ট্রেট। তো অনেকে ধারণা করেন যে এই নিগ্রো জাতির সাথে কোনোভাবে এই ককেশীয় বা ফর্সা যে জাতিটা, তাদের রক্তের মিশ্রণ ঘটেই কোনোভাবে এই দ্রাবিড় জাতিটা সৃষ্টি হয়েছিল। তো এখনকার সাউথ ইন্ডিয়ার লোকজনকে যদি আপনারা দেখেন, যেমন তামিলনাড়ু, কেরালা, এখানের মানুষজনের কিন্তু গায়ের চামড়াটা কালো, তবে তাদের চুল কিন্তু সবার তেমন কোঁকড়া না। তাদের চুল অনেকেই কিন্তু স্ট্রেট দেখবেন, এবং তারা মোটামুটি লম্বা হয়ে থাকে, তারা খাটো না, লম্বাই মোটামুটি বলা যায়। তো অনেকে ধারণা করেন যে এই দ্রাবিড় জাতির পরবর্তী বংশধররাই আসলে এই সাউথ ইন্ডিয়াতে, মানে দক্ষিণ ভারতে বসবাস করে। তো এই দ্রাবিড় জাতি খ্রিস্টপূর্ব 5000 অব্দে বা অস্ট্রিকদের পরপরই কিছু পরে বা সমসাময়িক সময় তারাও কিন্তু এই উপমহাদেশে আসে। তখন অনেকে ধারণা করেন যে দ্রাবিড় জাতি অস্ট্রিক জাতি থেকে কিছুটা উন্নত ছিল,
এখন একটা জিনিস আমরা সবাই জানি যে জাতি উন্নত তারাই কিন্তু প্রভাব বিস্তার বেশি করে। তো তাদের মধ্যে একটা মিশ্রণ ঘটলো। তো এভাবে যে রক্তের ধারাটা চলছিল তার মধ্যে আমাদের প্রধান আরেকটা জাতির রক্তের ধারা চলে এলো। তারা কারা? তারা হলো মঙ্গোলয়েড। তো মঙ্গোলয়েডরা যখন আসলো তারা কিন্তু নিজেদের মধ্যে থাকতেই বেশি পছন্দ করত। তারা খুব একটা যুদ্ধ বিগ্রহ করে যে সবার বাঙালি জাতির মধ্যে ঢুকে গিয়েছে সেরকম না। তারা এসেছিল ছোট ছোট বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে, যার ফলে আমরা এই যে এখন বলি না ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি যাদের বলি, তারা কিন্তু এই মঙ্গোলয়েড বংশোদ্ভূত। যার কারণে আপনি ম্যাক্সিমাম সময় দেখবেন যে যেরকম মারমা, চাকমা, খাসিয়া, তো তাদের চেহারায় কিন্তু এই মঙ্গোলয়েড একটা ভাব আছে। যেরকম চোখ ছোট ছোট, তারা অনেক ফর্সা এবং চুল স্ট্রেট এবং বেশিরভাগই নাক একটু বোচা হয়ে থাকে। তো তারাও কিছুটা বাঙালি জাতির সাথে মিশ্রিত হয়েছে, কিন্তু সেটা খুব কম পরিমাণে। তারা যুদ্ধ বিগ্রহ না করে তারা পাহাড় পর্বতেই বসবাস করেছে, বা ওই সাইডটায়, যেখানে আসলে দ্রাবিড়রা বা অস্ট্রিকরা সেরকমভাবে পৌঁছায়নি। তো এভাবে তারা নিজেদের মোটামুটি আলাদা করে রেখেছিল। এবং এরপর কারা আসলো চলুন দেখি। একটা প্রধান জাতি আমাদের বাদ আছে, তারাও বাঙালি জাতির রক্তে মিশে আছে আসলে, যে কেউই এমন কোনো জাতির রক্ত নেই আসলে, জাতি নেই যে এখানে বাঙালি জাতির রক্তে যাদের কোনো অবস্থানই পাওয়া যায় না। তো মেইন প্রধান যে চারটা জাতি সবার মিশ্রণই আসলে এই বাঙালি জাতিটা গড়ে উঠেছে। এই ককেশিয়ান জাতিকে আনার আগে চলুন আমরা আরেকবার দেখে আসি যে কোন কোন জাতি এ পর্যন্ত বাংলায় আসলো এবং বাঙালি জাতি গঠন করার ক্ষেত্রে অবদান রাখলো। তো প্রথমেই আমরা বলেছি যে নিগ্রোর যে একটি জাতি নেগ্রিটো, তারা এলো। এরপরে অস্ট্রিকরা আসলো, অস্ট্রিকদের পরে দ্রাবিড়রা আসলো, দ্রাবিড়দের পরে মঙ্গোলয়েডরা আসলো। এভাবে অলরেডি কিন্তু প্রধান তিনটি জাতি, মানে নিগ্রোদের একটা জাতি, অস্ট্রিকদের একটা জাতি এবং মঙ্গোলয়েড একটা জাতি, তাদের সাথে সাথে একটা শাখা জাতি যেটা দ্রাবিড়, তারাও কিন্তু এই উপমহাদেশে আসলো। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই কয়টা জাতির ব্যাপারে আলোচনা করেছি। এখন যাব ইউরোপীয় যে জাতিটা, একটু আগে আমি বললাম যে ককেশয়েড জাতির কথা। তো এই ইউরোপীয় জাতিটাই মূলত আসলে আর্য জাতি। তো আর্যরা কবে এলো? আর্যরা এই উপমহাদেশে আসলো এখন থেকে প্রায় 4000 বছর আগে, 4000 থেকে 3500 বছর আগে। তো যদি খ্রিস্টপূর্বের হিসাবটা দেই তাহলে বলা যায় যে খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দে এই আর্যরা এই উপমহাদেশে আসলো। তো আর্যরা যে আসলো, আর্যদের আগে যেসব জাতি এখানে বর্তমান ছিল তাদের কিন্তু শিল্প সংস্কৃতি বা ধর্মীয় ক্ষেত্রে তাদের অবদান কিন্তু খুব একটা মুখ্য নয়। তো আর্যরা যখন আসলো, আর্যরাই তাদের সাথে নতুন একটা ধর্মীয় চিন্তাভাবনা, শিল্প সংস্কৃতি, এই ব্যাপারগুলো নিয়ে এসেছিল। তো সেজন্য যেটা হয়, আর্যরা যখন প্রথম এই উপমহাদেশে আসে তাদের মানে মনের অবস্থাটা ছিল কিছুটা এই ব্যক্তির মতো। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে আর্যরা আসার পর এখানে যেসব জাতি ছিল বা যেসব মানুষজন ছিল তাদেরকে মনে করতে শুরু করে যে তারা আসলে বানর, আর আর্যরাই সবার থেকে শ্রেষ্ঠ, কারণ তাদের একটা ধর্মীয় চেতনা আছে, তাদের শিল্প সংস্কৃতি আছে, প্লাস তাদের কিন্তু গায়ের রং ফর্সা, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করলো। তো শুধু তাই নয়, তো আর্যরা মনে করলো তারাই মানুষ, আর যত যারা আছে সবাই বানর, এরকম একটা ভাব তাদের মধ্যে। তো তাদের মধ্যে এরকম একটা অবস্থার সৃষ্টি হলো।
ভিডিওটা একটু মজা করার জন্যই এই ভিডিওটা দিয়েছি। ব্যাপারটা এরকম ছিল না, অনেকেই বিশ্বাস করেন না যে আর্যরা এসে এখানে তারা কোনো বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি করেছে। তবে এটা সত্য যে তারা যেহেতু সভ্যতা সংস্কৃতিতে উন্নত ছিল, তারা কিন্তু অনেকাংশেই প্রভাব বিস্তার করেছে এখানকার মানুষজনের উপর। তো এখন আর্যদের একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেই যে তারা আসলে কোথা থেকে আসলো, বা তাদের এই যে শিল্প সংস্কৃতি বা ধর্মীয় চেতনার কথা বললাম সেই ক্ষেত্রে একটুখানি দেখব। তো আর্যদের আদিনিবাস ছিল কিন্তু ইউরাল পর্বতের দক্ষিণে, মধ্য এশিয়ার সাইডে। আরও স্পেসিফিকভাবে যদি বলি যে এখনকার বর্তমান ইরান যেখানে আছে, তো এই ইরানে কিন্তু এই আর্য জাতিদের পূর্ব নিবাস ছিল। তো তাদের ধর্মীয় চেতনা ছিল, তাদের ধর্মটা ছিল আসলে তারা সনাতন ধর্মাবলম্বী ছিলেন। সনাতন ধর্ম তো আপনারা জানেনই যে এখনকার যে হিন্দু ধর্ম তার প্রাচীনতম রূপটাই কিন্তু এই সনাতন ধর্ম, যতদূর আমি জানি। তো তাদের ধর্মগ্রন্থ ছিল একটা, সেই ধর্মগ্রন্থের নাম হলো বেদ। এবং এই বেদ যে ধর্মগ্রন্থটা, এটা বৈদিক ভাষায় লেখা হয়েছিল। তো দেখা যাচ্ছে যে তারা ভাষার ক্ষেত্রেও এই যে বেদের ভাষা, বৈদিক ভাষা, এটাই কিন্তু পরবর্তীতে সংস্কার করে সংস্কৃত ভাষা হয়। এবং সংস্কৃত ভাষার কিন্তু প্রত্যক্ষ অবদান আছে আমাদের এই উপমহাদেশের ভাষাগুলো সৃষ্টির ক্ষেত্রে। তো যদি আমি ভাষা নিয়ে কোনো ভিডিও করি সেখানে এগুলো বলবো, এখন এত কিছুতে যাচ্ছি না। তো আর্যরা আসলো এবং আর্যদের আসার পরে কিন্তু মৌলিক একটা পরিবর্তন আসলো, এই সব জাতির যে একটা মিশ্রণ ঘটলো। তো এদের মধ্যে এই ফর্সা জাতি আর্যরা একেবারে ঢুকে গেল, কারণ এর আগে মঙ্গোলয়েড যে জাতিটা ছিল তারা কিন্তু এই বাঙালির রক্তে খুব একটা প্রভাব তাদের বিদ্যমান নেই। তো এই আর্যদের আসার পরের যে জেনারেশন, তাদের দেখা গেল যে তাদের মধ্যে আর্যদের যেরকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে, সেখানে নেগ্রিটোদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে, অস্ট্রিকদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। তো এভাবে এলো আর্য জাতি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখানেই কিন্তু শেষ না, কারণ আর্যদের আসার পরেও আরেকটা জাতি এসেছে, তাদেরকে আসলে প্রধান জাতি বলা যাবে না। তো আমরা সবাই জানি যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 40 বছর বয়সে 610 সালে তিনি নবুয়ত প্রাপ্ত হন। তো 610 সালে যেহেতু নবুয়ত প্রাপ্ত হন, এটাকে কিন্তু আমরা সপ্তম শতক বলতে পারি। মানে সপ্তম শতক সম্বন্ধে অনেকেই আমাদের একটা ভুল ধারণা আছে যে এই শতক কিভাবে আমরা ইউজ করি। সপ্তম শতক হলে তো 701 থেকে 799 হওয়ার কথা, বা কিন্তু তা কিন্তু না। সপ্তম শতক বলতে আমরা 601 থেকে 699-কে বুঝি। তো এই যে বলছিলাম যে ইসলাম ধর্মের কথা, ইসলাম ধর্ম প্রচার হলো, তারপরে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে দেখা যাচ্ছে, বা তার সাহাবী যারা ছিল তাদের নির্দেশে বা নিজেরাই অনুপ্রাণিত হয়ে তারা এই ইসলাম ধর্মটাকে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে ছড়িয়ে দিতে থাকলো। তো সেই ক্ষেত্রে দেখা গেল কি, সেমীয় গোত্রীয় যারা আরবীয়, তারা এই সপ্তম শতকে দুইটা কারণে এই উপমহাদেশে আসতে শুরু করলো। তো সেই দুইটা কারণ কি? প্রথম একটা অবভিয়াস, আপনারা সবাই জানেন, অলরেডি বলেছি, যে ধর্মীয় কারণে, ধর্ম প্রচারের জন্য। আর আরেকটি কারণ, এটা এই উদ্দেশ্যে আসলে অনেক আগে থেকেই মানুষজন আসা শুরু করেছিল, কিন্তু সপ্তম শতক থেকে কিন্তু এই আগমনটা বেশি হয়। সেটা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে, যে ব্যবসা করার জন্য এই গোত্রের লোকজন এই উপমহাদেশে আসতে শুরু করে। এবং তাদের দেখা দেখি পরবর্তী প্রজন্মের নিগ্র রক্তবাহী যে হাবশিরা, তারাও কিন্তু এই উপমহাদেশে আসতে শুরু করে। তো এভাবে দেখা যায় যে হাজার হাজার বছরের পরিবর্তন, গ্রহণ, বর্জন, সব কিছু মিলেই কিন্তু আমাদের এই বাঙালি জাতি সৃষ্টি হলো। তো এজন্যই আসলে মূলত এই বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। তো আমরা এখন পর্যন্ত যা পড়লাম সেটা একদম শর্টে আমরা একবার দেখে আসি, যেন আপনারা বুঝতে পারেন আপনাদের সুবিধার্থে। তো চলুন যাই।
আমার মনে হয় এখন আর অসুবিধা হওয়ার কথা না, আপনারা মনে রাখতে পারবেন। তবে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই, সেটা হলো এই যে বাঙালি জাতি গড়ে উঠল, এরপরও কিন্তু অনেক দেশের মানুষ এই উপমহাদেশে এসেছে। যেরকম ধরতে পারি যে ইউরোপ থেকে সমুদ্রপথে এই উপমহাদেশে আসার পথটা, জলপথটা যখন আবিষ্কার হলো, ভাস্কো দা গামা, অবভিয়াসলি ভাস্কো দা গামা, তিনি যখন এই জলপথটা আবিষ্কার করলেন, তিনি ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছালেন। এবং তখন থেকে দেখা যায় যে ইউরোপীয় বণিক শ্রেণী তারা কিন্তু ম্যাসিভ লেভেলে, অনেক বেশি পর্যায়ে এই উপমহাদেশে আসতে শুরু করলো। প্রথমেই পর্তুগিজরা আসলো, পর্তুগিজদের পর কারা কারা আসলো, ড্যানিশরা আসলো, তারপরে ওলন্দাজরা আসলো। ড্যানিশ বলতে ড্যানিশটাই আসলে এই উপমহাদেশে দিনেমান নামে পরিচিত ছিল, এবং নেদারল্যান্ডের যে ডাচ তারা কিন্তু পরিচিত ছিল ওলন্দাজ নামে। এরপর কালক্রমে ইংরেজরা আসলো, ইংরেজদের পর ফরাসিরা আসলো। তো এইভাবেও কিন্তু অনেক জাতির, মানে ইউরোপীয় বিভিন্ন দেশের, মানে স্পেসিফিক এক একটা জাতির লোকজন কিন্তু এই উপমহাদেশে আসলো। তো তাদের আগমনের ফলেও কিন্তু এই বাঙালি জাতির মধ্যে নতুন একটা, মানে একটু হলেও, কিছুটা হলেও পরিবর্তন এসেছে, কারণ তাদের রক্তটাও কিন্তু এই বাঙালির রক্তে প্রবেশ করেছে। তো আজকে এ পর্যন্তই। তবে যাওয়ার আগে আমি কিছু কথা বলবো যে এই যে ভিডিও বানানো, আমি সম্পূর্ণই নতুন এই ইউটিউবে, ভিডিও এডিটিং বলেন, এগুলো আমি নিজ থেকেই করছি সব কিছু। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি একটা কথা বিশ্বাস করি যে কেউই কিন্তু পারফেক্ট না। তো আমার যদি এখানে কোনো কন্টেন্টে কোনো ভুল হয়ে থাকে, বা আপনারা যদি আরও বেটার কিছু আশা করেন, সেক্ষেত্রে আপনারা সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে। অবশ্যই আরেকটা জিনিস রিকোয়েস্ট করব যে শুধু আপনারা যে ভিডিও দেখবেন সেটা না, তার সাথে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করলেন যেন তারাও এই পেজটা সম্বন্ধে জানতে পারে, কিছু নতুন কিছু শিখতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সিরিয়াস কথা না বলি, আজকে এই পর্যন্তই। এমনি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, তো আজ চলে যাচ্ছি। তবে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।